আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে রাশিয়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি শিশু নিহত। ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। বন্যার ঝুঁকিতে সৌদি আরব, আবহাওয়া সতর্কতা জারি। যুদ্ধবিরতির 1 মাসেই ইসরায়েলি হামলায় নিহত 260 জন ফিলিস্তিনি। যুদ্ধের দামামা, ভেনেজুয়েলাকে লক্ষ্য করে অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে রাশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন বলেছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। 12 নভেম্বর তুলুজে ফ্রান্সের মহাকাশ এবং বিমান চলাচল কেন্দ্রের সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়া 2022 সালের ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে মহাকাশে গুপ্তচর কার্যক্রম চালাচ্ছে এবং ফরাসি বাহিনী উপগ্রহ পর্যবেক্ষণ করছে। মাক্রন অভিযোগ করেন, ফ্রান্সের মহাকাশ স্থাপনাগুলি জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে। তিনি রাশিয়ার এই কার্যক্রমকে বিশ্বব্যাপী হুমকি হিসেবে উল্লেখ করে ফ্রান্সের সামরিক কর্মকাণ্ডকে মহাকাশে বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, যা সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়। এর মোকাবেলায় 2030 সালের মধ্যে মহাকাশ সামরিক খাতে ফ্রান্স 4.2 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। যদিও সুনির্দিষ্ট ব্যয়ের বিবরণী দেওয়া হয়নি, ধারণা করা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার এবং উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হতে পারে। ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি শিশু নিহত। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের অবরুদ্ধ এলাকায় 2 ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে এবং তাদের দেহ আটকে রেখেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত দুজন হলেন মোহাম্মদ আবু আইয়াজ এবং বিলাল বাহা বুরান। প্রতিনিধি সংস্থা ওয়াফা জানিয়েছে, হেব্রন শহরের উত্তরে বেইত আমর এলাকায় ইসরায়েলি সৈন্যরা ওই 2 শিশুকে গুলি করে হত্যা করে। সংস্থাটি অজ্ঞাত সিকিউরিটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ইসরায়েলি সৈন্যরা নিহত 2 শিশুর দেহ রাখার পাশাপাশি এলাকায় একটি বন্ধ মাসকরি অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। হামাস তার বিবৃতিতে বলেছে, দখলকারী বাহিনী পশ্চিম তীরকে আতঙ্কিত করার জন্য যে শৃঙ্খলা হত্যাকাণ্ড চালাচ্ছে তা ব্যর্থ হবে। এইসব বর্বরতা আমাদের জনগণের দৃঢ়তা আরও বাড়াবে এবং প্রতিরোধের ইচ্ছাকে শক্তিশালী করবে। হামাস আহ্বান জানিয়ে বলেছে, হেব্রনের আমাদের দৃঢ় জনগণ এবং সমগ্র পশ্চিম তীরের স্বাধীনতাকামী জনগণের প্রতি আহ্বান, প্রতিরোধ জোরদার করুন, শহীদদের রক্তের প্রতিশোধ নিন, বসতি বাড়িদের প্রতিহত করুন এবং আমাদের ভূমি এবং পবিত্র স্থানগুলিতে দখলকারীর সন্ত্রাস থেকে রক্ষা করুন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে বলেছে, 2 শিশুকে হত্যা এবং তাদের মৃতদেহ আটকে রাখা সরাসরি হত্যার শামিল এবং স্পষ্ট যুদ্ধকর্ম। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী একটি পৃথক বিবৃতিতে দাবি করেছে, তারা 2 জন অস্ত্রধারীকে হত্যা করেছে, যারা কার্মেই জুর বসতি ভাত করতে চেষ্টা করছিল এবং সৈন্যদের দিকে ককটেল নিক্ষেপ করেছিল। প্যালেস্টিনিয়ান সূত্র জানায়, অক্টোবর 2023 থেকে গাজা যুদ্ধে উত্তেজনার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতিপ্রেমী হামলার মাত্রা বেড়েছে, যাতে 1070 জনের অধিক প্যালেস্টিনি নিহত এবং 10,300 জন আহত হয়েছে। গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের প্যালেস্টিনি ভূখণ্ডে দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সকল বসতি প্রতিষ্ঠান সরাতে নির্দেশ দেয়। ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় বৃহস্পতিবার ক্ষমা চেয়েছে বিবিসি। তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত সোমবার সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। ট্রাম্পের আইনজীবীদের দেওয়া ওই চিঠিতে শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে, ক্ষমা চাইতে এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে বলা হয়। তার আগেই বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চাইল। বিবিসির একজন মুখপাত্র বলেছেন, রবিবার পাওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠিটি পাঠিয়েছেন। বিবিসির চেয়ারম্যান সামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে 2021 সালের 6 জানুয়ারি প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত অংশটি তথ্যচিত্রে দেখানো হয়েছিল, তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি এবং তার প্রতিষ্ঠান। এতে বলা হয়, প্রামাণ্যচিত্রটি আবার প্রচার করার কোনো পরিকল্পনা নেই বিবিসির। বন্যার ঝুঁকিতে সৌদি আরব, আবহাওয়া সতর্কতা জারি।
দেশের অধিকাংশ এলাকায় প্রবল বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে সৌদি আরব। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত অস্থিতিশীল আবহাওয়ার কারণে সৌদি আরব জুড়ে মুষলধারের বৃষ্টি, বজ্রঝড় এবং হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে রয়েছে মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জাউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল কাশিউ, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল বাহা, আসির এবং জাজান সহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চল। এইসব অঞ্চলে বৃষ্টি ভিন্ন ভিন্ন মাত্রায় হলেও কিছু এলাকায় তা মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া বিভাগ জনসাধারণকে সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিতে, বন্যাপ্রবণ উপত্যকা বা নালা পারাপার এড়িয়ে চলতে এবং বৃষ্টির সময় বিশেষ করে কম দৃশ্যমানতার মধ্যে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। এছাড়া সিভিল ডিফেন্সের জারি করা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে উপকূলীয় এবং পার্বত্য এলাকার বাসিন্দাদের। আবহাওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই দীর্ঘ বৃষ্টিপাতের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে, তবে কিছু এলাকায় পানির স্তর বৃদ্ধি, জলাবদ্ধতা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরি অবস্থায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন। যুদ্ধবিরতির এক মাসে ইসরায়েলি হামলায় নিহত 260 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাসের মধ্যেও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। এই সময়ের মধ্যেই অন্তত 260 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 632 জন আহত হয়েছেন। সাধারণ মানুষ এবং শিশু কিশোরও এর মধ্যে রয়েছেন। জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার 13ই নভেম্বর গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাংশ এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এই ধরনের হামলার ফলে একদিক যেমন নাগরিকরা আহত হচ্ছেন, অন্যদিকে বহু পরিবারও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রীর তথ্যে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নেতানিয়াহু বাহিনীর হামলায় এক মাসের মধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও 6 শতাধিক ফিলিস্তিনি। এই অবস্থায় সাধারণ মানুষের জীবন এবং নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে রয়েছে। অধিকৃত ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত আছে। হেব্রনের উত্তরাঞ্চলের বেইত উমর শহরে গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছেন। আন্তাবা শহরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের সময় কয়েকজনকে আটক করা হয়েছে। জেরুজালেমেও অভিযানের সময় গুলিতে আহত হয়েছেন অনেকে। এদিকে গাজা থেকে আরও একজন জিম্মির মতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি জানিয়েছে, যত দ্রুত সম্ভব সকল জিম্মিকে মুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করতে তারা কাজ করছে। মানবিক সংকটও তীব্র হচ্ছে। শীতের ঝড় আসার কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য বিপর্যয় তৈরি হতে পারে। হুমকি দিয়েছে রাফা শহরের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তাঁবু এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর কাছে শীত এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। তারা জানিয়েছে, এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয়ে রূপ নেবে। রাজনৈতিক অঙ্গনেও তীব্রতা আছে। দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রেসিডেন্টকে ক্ষমা চিঠি পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তবে ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। গাজা এবং ওয়েস্ট ব্যাংকের এই পরিস্থিতি ফিলিস্তিনিদের উপর চাপ এবং মানবিক সংকট আরও বাড়াচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষা, স্বাস্থ্য এবং আশ্রয়ের জন্য আন্তর্জাতিক সহায়তা এখন অত্যন্ত জরুরি। যুদ্ধের দামামা, ভেনেজুয়েলাকে লক্ষ্য করে অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার 13ই নভেম্বর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়াসের প্রতিবেদনে জানা গেছে। পিট হেগসেথের মতে, এই অভিযান মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, এই অভিযান আমাদের স্বদেশকে রক্ষা করবে সেসব মাদক থেকে যেগুলো আমাদের জনগণকে মেরে ফেলছে। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয় যে হেগসেথ ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র যে সামরিক তৎপরতা চালাচ্ছে তার নতুন নাম দিচ্ছেন নাকি এটি আসলেই আরও বড় বিস্তৃত কোনো অভিযানের সূচনা।
কারণ যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই এই অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো যুদ্ধজাহাজের সমাবেশ ঘটাচ্ছে। এদিকে মাদক পরিবহনের অভিযোগে সন্দেহভাজন নৌকা লক্ষ্য করে চালানো হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি স্থলভাগে অভিযান চালানোর কথাও বিবেচনা করছেন। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গত বুধবার ট্রাম্পের সামনে ভেনেজুয়েলায় হামলার হালনাগাদ বিকল্প পেশ করেছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে। তবে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সাউদার্ন স্পিয়ার অভিযানটি আংশিকভাবে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড দ্বারা পরিচালিত হবে। এই সাউথকম মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং তার আশেপাশের সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তত্ত্বাবধান করে। সাউথকমের প্রধান নৌবাহিনীর অ্যাডমিরাল অ্যালবিন হোলসি ডিসেম্বরের মাঝামাঝি অবসরে যাওয়ার কথা, যা সময়ের অনেক আগেই মাত্র ১ বছর দায়িত্ব পালন করার পর তার বিদায়। খবরে বলা হয়েছে হোলসি হেক্সেথের প্রত্যাশার তুলনায় অনেক বেশি সতর্কতার সঙ্গে এগোচ্ছিলেন। ডেমোক্র্যাটরা ইতিমধ্যে এসব নৌকায় হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হেক্সেথ এক্সে লিখেছেন, পশ্চিম গোলার্ধ আমেরিকার প্রতিবেশী, আমরা একে সুরক্ষিত রাখব।